আমাদের রোজকার যে যাপন নিতান্ত সাধারণ মধ্যবিত্ত দিনগত পাপক্ষয়, তাতে কোনো গ্র্যান্ডার নেই, শিল্প নেই, কিন্তু কিছুই কি নেই? অস্তিত্বের সংগ্রাম, ওঠাপড়া, হাসি কান্না, সে কি কখনোই হয়ে ওঠে না শিল্পের বিষয়বস্তু? কিছু শিল্পী থাকেন সেই দৈনন্দিনের মধ্যে থেকে রসটুকু খুঁজে বার করাটাই যারা নিজেদের কাজ বলে মনে করেন। গদ্যশিল্পী শ্যামল গঙ্গোপাধ্যায় সেই সাধারণের শিল্পী। এ ব্যাপারে তিনি একজন মায়েস্ত্রো, তাতে সন্দেহ নেই। আজ যেটি শোনাবো সেই হিসেবের করি গল্পটিও তেমনই এক সাদামাটা জীবনের আখ্যান, শ্যামলের অসাধারণ সেন্স অফ হিউমার দিয়ে মেকআপ করা। গল্পটি প্রকাশিত হয়েছিল শারদীয়া নবকল্লোল ১৩৯৫, অর্থাৎ ইংরেজি ১৯৮৮ সালে। বর্তমানে আমি এটি পড়ছি দেব সাহিত্য কুটির প্রকাশিত নবকল্লোলের সরস গল্প সংকলনটি থেকে। সে বই অনলাইনে পেতে চাইলে অবশ্যই চোখ রাখবেন আমাদের বর্ণনার বাক্সে। এখন আসুন শুনে নিই আজকের গল্প, শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত হিসেবের করি। পাঠে আমি, রৌহিন। পৃথিবী খুব জোরে ঘুরতে ঘুরতে অক্ষয় পালিত লেনের মুখে হুমড়ি খেয়ে ৩ সেকেন্ডের জন্য থামল। গলি দিয়ে বেরিয়ে আসা ঠেলা হাত রিকশাকে বড় রাস্তা পেরিয়ে ওপারের শিবু ঘোষ লেনে পড়তে দিয়েই বড় রাস্তায় স্কুল বাস বড় গাড়ির সম্ভ্রম নিয়ে আপনা আপনি দাঁড়িয়ে গেল। আর ঠিক তখনই শীতের কড়াইশুঁটি, পালং ভর্তি বাজারের ব্যাগ হাতে অসিত দীক্ষিত দাঁড়িয়ে পড়ল। আর সামনে ছিপছিপে চেহারার হাসি মুখ আরেকজন দাঁড়িয়ে, যার মাথায় পাকা চুলের একটা রেখা তাবৎ কালো চুলকে ঠেলে পিছিয়ে দিয়েছে। রণজয় না? ঠিক ধরেছেন অসিতদা, কতদিন পরে দেখা, এদিকে কোথায়? খুব খুশিতে অসিত তার জবাবগুলোর তালগোল পাঠিয়ে ফেলল। এই পাড়ায় ভাড়া এসেছি। তুমি? আমি ১৩ বছর হলো এ পাড়ায় আছি। ও তাই বলো, সেই কলেজের পর এই ৩৭ বছর বাদে দেখা, কি বলো? না অসিতদা, মাঝে বছর ২০-২২ আগে একবার দেখা হয়েছিল, মনে আছে? আমি ইউনিভার্সিটির খাতা জমা দিতে ট্যাক্সি থেকে নামছি, আর আপনি এসে সেই ট্যাক্সিটাই ধরলেন। ও সেও তো প্রায় ২৫ বছর আগেকার কথা। তুমি বডি বেশ ফিট রেখেছো। আপনি মুটিয়ে গেছেন। রাস্তায় দাঁড়িয়ে কথা হয় না বলে রণজয় ডান দিকের কোণের বাড়ির একতলাটা দেখিয়ে বলল, ওইখানে থাকি, চলে আসবেন। আমি থাকি ২২-এর বি। ও বুঝেছি, মানে শীতলা মন্দিরের ডান দিকে সেকেন্ড বাড়ি। কোন তলায়? একতলায়। আমার তো সিঁড়ি ভাঙা বারণ। কেন, হয়ে গেছে? একটা ওয়ার্নিং খেয়েছি রণজয়। হাঁটতে হাঁটতে দুপাশের গেরস্ত বাড়িতে চোখ বুলিয়ে রণজয় বলল, আপনার হাট তো সেই বয়স থেকেই চোট খাওয়া। শিহরিত হলো অসিত দীক্ষিত। তোমার এখনো মনে আছে? সেই কোন প্রায় ৪০ বছর আগে কাকে না কাকে দেখে এক গলা প্রেমে পড়ে গেলাম। সেসব কথা তোমায় বলতাম। তোমার তখন ফার্স্ট ইয়ার, আমি থার্ড ইয়ারে। কি নাম ছিল যেন? ভারতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা হয় মাঝে মাঝে। খুব মোটা হয়ে গেছে, একটু হাঁটলেই হাঁসফাঁস করে। ট্যাবুলেটার্স মিটিং এ এসেছিল, বাইরে কোথায় পড়ায়। তখন ওকে দেখেই আমারই হাঁসফাঁস দশা। সবই তোমার মনে আছে দেখছি। আপনার ট্র্যাক আমি আগা গোড়াই রেখে আসছি। কি করে? বাহ, বাংলা ভাষায় লেখেন, কাগজে নাম থাকে, কলিগরা আপনার নাম নিয়ে আলোচনা করে। অসিত গুটিয়ে গেল। লেখালেখি কিছুই হচ্ছে না ভাই, সবই বোধহয় পণ্ডশ্রম হলো। এতগুলো বছর কি যে লিখলাম। অসিতদা, সেই জন্য তো মহাকাল নামে একজন হেড এক্সামিনার আছে। মনে আছে রণজয়, এক একদিন পাণ্ডুলিপি হাতে করে তোমায় পাকড়াও করতাম। হ্যাঁ, টাটকা লেখা গল্প শুনিয়েছেন, মনে আছে। কাছাকাছি মন মেজাজের দুটি হৃদয় অনেক দিন পরে একই পাড়ার বাসিন্দা হওয়ায় মুহূর্তে তাদের মধ্যে এক অদৃশ্য যোজক তৈরি হয়ে গেল। অসিত অনেকদিন জীবনে কোনো আনন্দ পাচ্ছিল না। আসলে সে আবিষ্কার করার মতো কিছুই লিখতে পারছিল না। যা লেখে তা যেন তার কাছে দায় সারা গোছের মনে হয়। ভালো লেখার পুরনো গৌরবের পাশে এসব লেখা যেন ঠেকা দিয়ে যাওয়া। এর ভেতরে রণজয়ের সঙ্গে দেখা হয়ে অসিত দীক্ষিত সুদূর ৩৭ বছর আগের কলেজ জীবন, প্রেমে পড়া, পড়ে ঘা খেয়ে ফিরে আসা, সবই আবছা করে দেখতে পেল। এখনকার চেয়ে পৃথিবী তখন নবীন ছিল, তার মাথাটাও ঘন কালো ছিল।
অসিত দীক্ষিতের মাথায় অনেক নতুন নতুন লেখা এসে গিজগিজ করতে লাগলো। যত না লেখে তার চেয়ে অনেক বেশি চুম্বকে বলে রণজয়কে। রণজয় বলে, লিখে ফেলুন, বেশ তো আইডিয়াটা। বাজারে যাবার পথে, বাজার থেকে ফেরার সময় এসব কথা হয় তাদের। পাড়ার মুখে মুখে এখানকার কিছু যুবক হয়ে ওঠা ছেলেদের উপচে পড়া ভিড়। নবদম্পতি রিকশায় ওঠে, সাইকেল রিকশাগুলো লাইন দিয়ে দাঁড়ানো। বাড়ি ফিরে অসিত তার বউকে ডাকে, তরু, ও তরু, শোনোই না। কি বলছো? অনেকদিন পরে রণজয়ের মতো বন্ধু, এমন সমজদার মানুষ পেয়ে কথা বলে আনন্দ পাচ্ছি। তা বেশ তো, রণজয়কে আসতে বলবে মাঝে মাঝে। আমার মতো ওরও তো চা খাওয়ার নেশা, একদিন চা দিয়েই বুঝেছি। মানুষটা ভালো, সারা জীবন স্ট্রাগল করে ছেলে মেয়ে ভালো মানুষ করেছে। একজন সিএ পাস করেছে, আরেকজন এমবি পড়ছে। তোমার মেয়েদের সাত তাড়াতাড়ি বিয়ে না দিয়ে দিলে ওরাও পড়তো। দেখো তরু, ওদের বিয়ে দিয়ে বাড়িটা ফাঁকা হয়ে গেল, আমারও যেন কি হারিয়ে গেল। লেখায় আর সেই মন পাই না, লিখতে ইচ্ছে করে না। ঠিক এমন সময় রণজয়ের সঙ্গে দেখা। ও তো তোমার খুব সুখ্যাতি করে। কতটুকু দেখলো সে আমায়? তোমার মানে তোমার তৈরি চায়, ও তাই বলো। রণজয়ের সঙ্গে দেখা হয়ে তক আমার আবার লিখতে ইচ্ছে করছে। তাই বলে বাজারে গিয়ে ফিরতি পথে ও বাড়িতে রোজ জলখাবার খেয়ে এসো না, জিনিসপত্রের দাম তো জানো। না, আমি খেতে যাই না, গল্প করতে এক একদিন যাই। রণজয়ের বউ যদি দেয় তো কি করব? খাবে না, বলবে খেয়ে এসেছি। ভোরবেলা তো খালি পেটে বাজারে যাই, শুধু শুধু মিথ্যে বলবো? দরকারে বলতে হয়। রণজয়ের সঙ্গে দেখা হয়ে আমার আবার লিখতে ইচ্ছে করে। সত্যিই তাই, অসিতের কলম আবার যেন জলের ভেতর দিয়ে সরল চালে চলতে লাগলো। পৃথিবী তার মতো করে পাক খেয়েই যাচ্ছিল। দুনিয়ার অনেক লোকেরই দুঃখে দিন যায়, অল্প কিছু লোক সুখে বাস করে। বাজারে ঢেঁড়স ওঠে, ডগা ভেঙে দেখে তবে কেনে রণজয়। সেখানেই কাঁচা লঙ্কা কিনছিল অসিত, দাঁড়িয়ে ব্যাগ হাতে। রণজয় বলল, ও কি করছেন অসিতদা? ওভাবে কেউ কাঁচা লঙ্কা কেনে? কেন বলো তো? বলেও অসিতের মনে পড়ল বড় মেয়ের বিয়ের কেনাকাটায় এ দোকান সে দোকান ঘুরতে ঘুরতে তার মনে হয়েছিল বুঝিবা মেয়ের বিয়ে একটা বনভোজন। বাসি বিয়ের দিন মেয়ে যখন চলে গেল, সে বুঝলো এ মেয়ের জন্য সে একদা অয়েল ক্লথ কিনেছে, ওর জন্য তার বাড়িতে আর চাল নেওয়া হবে না। তখন তার বুকের ভেতরে হাড় ফেটে যায়। তাই ছোট মেয়ের বিয়ের সময় সে আগাগোড়াই অন্যমনস্ক ছিল। বিয়ের পরদিন রওনা হয়ে যাবার সময় গাড়ির পেছনের সিটে শালঙ্কারা মেয়ের চোখে জল, মুখ শুকনো। দাঁড়াতে পারেনি অসিত দীক্ষিত, সে ঘরে এসে শুয়ে পড়ে। সেই থেকেই তার লেখা থেকে কি যেন হারিয়ে গেছে। কেমন অন্যমনস্ক এক গদ্যে সে লেখে। ঢেঁড়স ভাঙা থামিয়ে উঠে দাঁড়ালো রণজয়। আপনি কি অন্য কথা ভাবেন সবসময়? না তো। তাহলে ওভাবে কেউ লঙ্কা কেনে? আর দুজনের সংসার আপনাদের, অতটা লঙ্কা কিনছেন কেন? শুকিয়ে যাবে। 20 পয়সার লঙ্কা কিনুন, বেছে বেছে একটা দাঁতে কেটে দেখুন প্রপার ঝাল কিনা। তা বটে, ঠিকই বলেছ। আমি তো যে লঙ্কাটা বেশি হয় খালি হরলিক্সের শিশিতে মুখ আটকে রেখে দিই। ও, তাতে টাটকা থাকে বুঝি? হ্যাঁ, বোঁটাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে এয়ারটাইট শিশিতে রেখে দিই। বাইরে থেকে দেখাও যায় লঙ্কাগুলো কেমন আছে। অসিত যে আহ্লাদে বাজার করছিল তা যেন মিইয়ে গেল তার। রণজয় তো উচিত কথাই বলেছে, কিন্তু কাঁচা লঙ্কারও শরীর স্বাস্থ্য বজায় রাখতে বোঁটা ছিঁড়ে তবে শিশিবন্দি করতে হবে। শীতের বাজারে এই সবুজ তরিতরকারির সমারোহ টানাটানির দুনিয়ায় একটা আহ্লাদ বিশেষ। তা কেনা, কিনে বয়ে নিয়ে যাওয়া, যাওয়ার পর তরুর বিরক্তির ঝামটা, সব মিলিয়ে অসিত দীক্ষিতের কাছে আরেকটি ব্রহ্মাণ্ড তৈরি হয়ে যেত খানিকক্ষণের জন্য। 100 জায়গায় সে সেদিন 20 পয়সার গুটি কুড়ি কাঁচা লঙ্কা কিনল। রণজয় বেছে দিল। লঙ্কাদের গায়ে রোদ পড়ে পিছলে যাচ্ছিল, গাঢ় সবুজ, ঝালের দাপটে রেগে বাঁকা হয়েছিল তারা। একদিন বাজার করে ফিরতি পথে রণজয় বলল, কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না, যেটুকু দরকার শুধু সেটুকুই করা উচিত আমাদের। কি নিয়ে কথা বলছে রণজয় তা ধরতে পারল না অসিত গোড়ায়। রণজয় বলল, আমাদের দেশের যা অবস্থা,
ধরুন আর্মি কু হয়ে গেল, ব্যাংক বন্ধ, মাইনেপত্র কমানো শুরু করে দিল আর্মি, আর নয় ইনফ্লেশন থামাবে কি করে, তাই নাকি? তা আর্মি কু হবে কেন? হওয়ার তো এভরি চান্স। রাজীব যদি না যেতে তাহলে ডিভাইডেড অপোজিশনও সরকার করতে পারবে না, তখন তো আর্মি আসবেই। তা অবশ্য আসতেই পারে যখন তুমি বলছো। আমি বলার কে অসিদ্ধা, বলেই রাস্তায় দাঁড়িয়ে পড়ল রণজয়। তারপর আবার মুখ খুলল, এশিয়ার ল্যাটিন আমেরিকার ইতিহাসই এরকম। আজ মাছ কিনেছেন কতটা? একটা ছোট রুই। ওজন কত বলুন না? একেবারে চারাপোনা রোজ খাওয়া যায় না, তাই 600 সাইজের একটা রুই কিনেছি, টাটকা অবশ্য। মাথা পিছু এই বয়সে 300 গ্রাম করে প্রোটিন খেলে তা বেশিই বলা যায়। সবটা বডি বার্ন করতে পারবে না, ফ্যাট হয়ে মুখে ঘাড়ে জমবে, যা আর কি আপনার জমছে। ছোট মাছ তো পাই না, পেলেও কোটা বাছার লোক কোথায়? কেন? দুজনের জন্য বড়জোর 200 কাটাপোনা নেবেন, যথেষ্ট। শরীরের বেশি নেয় না। জানবেন পয়সা জিনিসটা দামি, তা এলোমেলো করে উড়িয়ে দেওয়ার নয়। হ্যাঁ, সে তো বটেই। সামনে কি সময় আসছে কে জানে? রাষ্ট্রবিপ্লব, ভূমিকম্প, মহামারী, জলস্তম্ভ, কোনোটাই মানুষ বলতে পারে না। এর যেটাই ঘটুক তাতেই টাকা পয়সার ফ্লো বন্ধ হয়ে যেতে পারে। তাই বলছিলুম, কোনো কিছুরই বাড়াবাড়ি ভালো না। রণজয় তার শুভার্থী, রণজয়ের এসব কথা বলবার হক আছে। রণজয় বলল, একটা বাড়ি করেননি কলকাতায়, সে কথা মনে আছে আপনার? মাঝে মাঝে তরুও বলে বটে, কিন্তু দুটো মেয়ের বিয়ে দিয়ে বাড়ি করব কোত্থেকে? কাল আমার সঙ্গে এক জায়গায় যাবেন? কোথায় ভাই? গেলেই দেখতে পাবেন। পরদিন সবই দেখতে পেল অসিত দীক্ষিত। বড় রাস্তা থেকে বেশ খানিকটা হেঁটে গিয়ে নারকেল গাছ, খাল, জিওল গাছে ঘেরা জায়গায় রণজয়ের বড় ভাগ্নে বাড়ি করছে। অফিস ছুটি নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছে। সদ্য সিমেন্ট করা মেঝেতে জল বাঁধা, পা ফেলবার জায়গা নেই। পুরনো জানলা কিনে বসিয়ে নিয়েছে ভাগ্নে। তার বুদ্ধির তারিফ করল রণজয়। অসিতের খুব গরম লাগছিল। রণজয় বলল, ওটা আমার জায়গা, 2 কাঠা 6 ছটাক। অসিত দেখল কচু বন এখন জায়গাটা। বলেন তো, আপনার জন্য একটা জায়গা দেখতে পারি। একটু জল খাবো রণজয়। রণজয়ের ভাইপো কলসি গড়িয়ে জল দিল। অসিত জল খেয়ে বলল, বেশ তো। চারদিকে গাছপালা, এখানে আপনার লেখা জমবে। আবার আগেকার অসিত দীক্ষিত জেগে উঠবে তার লেখায়। কদিনই লক্ষ্য করছিল অসিত, তার আবার সেই অনিচ্ছা এসেছে লেখায়। রণজয়কে গোড়ায় যেমন সুস্বাদু বোধ হয়েছিল, ততটা আর লাগছে না। রণজয় বাড়ি শুরু করবে করবে। অসিত বলল, আগে মেয়ের এমবি পড়া শেষ হোক, তার বিয়ের জন্যও তো টাকা লাগবে তোমার। এখন না বানালে পরে আর বানাতে পারবো না, জিনিসপত্রের দামও হু হু করে বেড়ে যাবে। খালি গায়ে নিজের ঘরে বসে এসব কথা বলছিল রণজয়। গলার নিচেটা লাল, অ্যাজমার টান হয় রণজয়ের। অত রোদে দাঁড়িয়ে বাড়ি বানাতে গিয়ে শেষে না ঘাম বসে যায় বুকে। সকালবেলা কাগজপত্র নাড়ছিল অসিত দীক্ষিত। কলম রেডি, রেডি খাতা, কিন্তু লেখা এসেও আসে না। এমন সময় পুরনো কাগজওয়ালা এলো। সঙ্গে সঙ্গে তার সঙ্গে জমে গেল অসিত। এটা তার একটা খেলা। একজন জ্যান্ত মানুষ মানেই তার সঙ্গে কিছু কথা, দরাদরি, দাড়িপাল্লার ঝুল, মাপের অমিল, তারপর পয়সা গুনে নেবার সময় মিটমাট। সারা ব্যাপারটাতেই যেন প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক আছে। লুঙ্গি পরা মাঝবয়সী লোকটি এসে অসিতের পড়ে ফেলা কাগজ আর ম্যাগাজিন আলাদা করতে লাগলো। চোখ হলদে, রোদে রোদে জন্ডিস বাঁধায়নি তো? কত করে দিচ্ছ? বাংলা 3 টাকা, ইংরেজি 3.5। ও, আমার ইংরেজি বাংলা 2 আছে, কিন্তু 3 টাকা 4 আনা করে দেবে। আচ্ছা বেশ, তাই পাবেন, বলে অনেকটা কাগজ ওজন করে দেখালো অসিতকে। মাত্র হাফ কেজি। অবাক হয়ে অসিত উঠে বসলো। এ কি করে হলো ভাই? অতগুলো কাগজ মাত্র হাফ কেজি? হাতের মারপ্যাচ বাবু, 8 কেজি কাগজ আমি 1 কেজি করে দেখাতে পারি। এই কাগজগুলোর আসল ওজন দেখুন, বলে কাগজওয়ালা দাঁড়িপাল্লা ধরল অন্যভাবে। এবার সেই হাফ কেজি কাগজ দাঁড়ালো 3.5 কেজি। কি করে এটা হলো ভাই?
ধরবার কায়দায় দড়ির ঝুল পাল্লায় লটকে দিলেও ওজনে কম হয় জিনিসবাবু। কায়দাটা লক্ষ্য করলো অসিত। ওজন করার সময় দাড়িপাল্লা ধরার হাতখানা ইংরেজি এস হরফের মতো ভাঁজ দিয়ে ধরলে ওজন কম হয়ে যায় অনেকটা। তোমার নাম কি? বাসুদেব সরকার। আপনাদের কাগজ কিনে মহাজনকে দিতে হয় কেজি 3 টাকা 50। তা ওই সামান্য পয়সায় সংসার চলে কি? ঘরে দুটো ছেলে বউ, তাদের খাওয়াতে হয়, তাই রোজ লোক ঠকাই। ভাবি ভগবানের কাছে গিয়ে কি বলবো। রাতের বেলা আকাশের তারার দিকে তাকিয়ে এসব ভাবি আর চোখ ফেটে যায়। তবু দিনের বেলা আবার ঠগাই, নয়তো চলে কি করে। 3.5 টাকার কাগজ কিনে 3.5 টাকায় বেচলে তো বাবু শুধু হাঁটাহাঁটি সার। তাহলে করো কি? ঠগাই। আপনি বুঝদার বুজরুক আদমি, তাই আপনাকে সব খুলে দেখালাম। এই 10 টাকা নাও ভাই। কেন? ওমা, আমায় এত বড় একটা জিনিস শেখালে তার দাম দেব না? না বাবু, এ আর কি শিক্ষা। কত বড় বড় শিক্ষিত মানুষ গলা বাড়িয়ে দেয় ঠকতে। এই রাস্তায় একজন মাস্টার মশাই আছেন, তিনি কাগজ ভাঁজ করে গুছিয়ে রাখেন। তার এক কথা, খবরের কাগজের কেজি 8 টাকা। বলো কি? হ্যাঁ বাবু, তিনি তার 1 পয়সা নিচে কাগজ বেচবেন না। তোমরা কেন? আমি তার সব কাগজ কিনি, তবে ওইভাবে বাবু। এই তো গতকালই ওনার কাগজ কিনলাম 8 টাকা কেজি দরে। কিরকম? পাল্লায় আসলে 5 কেজি কাগজ চাপিয়ে হাতের কায়দায় ওজন করে দেখালাম 1 কেজি। গুনে গুনে 8 টাকা দিলাম, উনি তাতেই খুশি। তোমার 3 সোয়া 3 টাকার দরে হলে তো প্রায় 16 টাকা পেতেন। ও দামে উনি কাগজ দেবেনই না। একবার 33 কেজি কাগজ নিয়েছিলাম ওর কাছ থেকে, ওজন দেখালাম 4 কেজি, 32 টাকা পেলেন। আমি পেলাম 100 টাকার মতো কাগজ। কে বলতো বাসুদেব? ওই যে বাবু, যিনি কলেজে পড়ান। মেয়েদের পড়ার টেবিলে মরার খুলি দেখেছি, ডাক্তারি পড়ে নাকি। কে? রণজয়? তার নাম তো জানি নে, এক ছেলেও আছে। এই কথায় শিওর হলো অসিত দীক্ষিত। আবার তার মুখের ভেতরটা লালায় ভরে গেল। সেখানে জিভের ছোঁয়া রীতিমতো সুস্বাদু বোধ হলো অসিতের। সে টের পেল গপ্পের গুটি এইমাত্র তার মগজের ভেতর ফটাস করে ফাটল। সেখান থেকে পাত্রপাত্রী কিলবিল করে ছড়িয়ে পড়ছে। এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত মজাদার ছোট গল্প হিসেবের কড়ি। এরকম গল্প আরো শুনতে চাইলে বা অন্য কোনো বিশেষ গল্প শোনার ইচ্ছে থাকলে ফরমাইশ করে দিন মন্তব্যের বাক্সে। পরবর্তীতে সেই গল্প পড়ার চেষ্টা অবশ্যই করব। ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি দিয়ে দেবেন দয়া করে। আর চ্যানেলের নিয়মিত আপডেট পাবেন অবশ্যই সাবস্ক্রিপশনের বোতামটি ক্লিকিয়ে। আর সে কাজ যদি আগেই সেরে রাখেন তাহলে আর কি, শুনতে থাকুন, বলতে থাকুন, পড়ায়, শোনায়, ভাবনায় ও চেতনায় থাকুন। দেখা হবে আবার শিগগিরই। আজ তাহলে আসি।